কৌটিল্য এই 2000 বছর আগে বলেছিলেন যে আপনার হিসাব রক্ষক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে পরে আপনার প্রকাশ্য শত্রুর চাইতেও সেটা ভয়ঙ্কর। আমি বিশ্বাস করি আমাদের অর্থমন্ত্রী এটা $4 ট্রিলিয়ন বাণিজ্য এই ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে হয়। জনাব মোহাম্মদ নওশাদ জমির। জনাব মোহাম্মদ নওশাদ জমির, আপনার সময় 8 মিনিট। মাননীয় আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির বাজেট প্রণয়ন করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি সফলভাবে দুটি দেশ সফল করে এসে বাংলাদেশের সুনাম আবার বয়ে নিয়ে এসেছেন। মাননীয় স্পিকার, আমি ম্যাগনা কার্টা থেকে আরম্ভ করে বস্টন টি পার্টি পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই একটা কথা ছিল, সেটা হচ্ছে যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। আজকে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের পরে আজকে এই মহান সংসদে আমরা যারা বসতে পেরেছি, একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা বসেছি এবং সেই নির্বাচনের পরে মাননীয় অর্থমন্ত্রী যেই বাজেট পেশ করেছেন সেই বাজেটটি বাংলাদেশ রাষ্ট্রের পুনর্মেরামতের প্রথম রূপরেখা বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আইনের এবং কর আইনের ছাত্র হিসেবে আমি এটুকু আপনার কাছে উল্লেখ করতে চাই যে কর আইনের যে দর্শনগুলো আছে তিনটি, একটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, ইউটিলিটেরিয়ানিজম বা উপযোগবাদ যেটা জেরেমি বেন্থামের কিংবা জন রোলসের যে ন্যায়ভিত্তিক তত্ত্ব, এই তিনটি তত্ত্বের সমন্বয় আজকে আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, সেজন্য আমি আন্তরিকভাবে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে বাজেট ডেফিসিট নিয়ে অনেক কথা বলা হয়েছে, তা আমি এটার উত্তরে শুধু এটুকু বলতে চাই যে পৃথিবীর যে কোনো দেশের দিকে তাকিয়ে দেখুন এবং পৃথিবীর সবচেয়ে ধনী যে দেশটা আমেরিকা যুক্তরাষ্ট্র, সেটার দিকে তাকিয়ে দেখুন। 2026 সালে তাদের বাজেট ডেফিসিট $1.2 ট্রিলিয়ন এবং দ্বিতীয় ধনী দেশ জাপানের এই মুহূর্তে বাজেট ডেফিসিট $1.3 ট্রিলিয়ন ইয়েন। তো মাননীয় স্পিকার, বাজেট ডেফিসিট একটা বাজেটের স্বাভাবিক অংশ, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আমি যে জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সঙ্গে যে দু একটি জিনিস আমাদের বাজেটে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বা স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বা এই রেশিওটা অত্যন্ত কম বলে তিনি উল্লেখ করেছেন এবং এটা সত্যটা তিনি সবার সামনে, জাতির সামনে এবং সংসদের সামনে তুলে ধরেছেন এবং এটা থেকে কিভাবে বের হওয়া যায় সেটার একটা প্ল্যানিং বা সেটার একটা বাস্তবায়নের চিত্র তিনি এখানে দিয়েছেন। তিনি আশা করেছেন যে আমরা 10.2% এই ট্যাক্স জিডিপি রেশিওতে ইনশাল্লাহ আমরা যেতে পারবো এবং এটা থেকে উত্তরণের জন্য আমাদের ট্যাক্স ক্ষেত্র বাড়ানোর ক্ষেত্রে তিনি একটা যুগান্তকারী পদক্ষেপের কথা এখানে বলেছেন যে আমাদের যে অনানুষ্ঠানিক অর্থনীতি আছে, যেটা বাংলাদেশের শতকরা 28% থেকে 40% অর্থনীতির জন্য দায়ী, মানে তারা কাজ করে, সেই অনানুষ্ঠানিক অর্থনীতিকে তিনি আনুষ্ঠানিকতার মধ্যে আনতে চেয়েছেন এবং আমি বিশ্বাস করি এটা যদি সম্ভব হয় বাংলাদেশের আগামীতে বাজেটের ইনশাল্লাহ কোনো অভাব হবে না। মাননীয় স্পিকার, আমি আপনাকে উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে আমাদের জিডিপি হচ্ছে $510 বিলিয়ন। যদি আমাদের এইখানে আমরা 10% আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হয়, এই মুহূর্তে আমাদের আহরণ হচ্ছে ট্যাক্সের থেকে মাত্র $36 বিলিয়ন, কিন্তু এটা যদি আমরা 10%-এ যেতে পারি তখন আরও $13 বিলিয়ন বেড়ে যাবে। আমরা যদি 12%-এ যেতে পারি সেক্ষেত্রে এটা আরও $23 বিলিয়ন অর্থাৎ $61 বিলিয়ন হবে। তখন আমাদের বিদেশি ঋণের উপরেও ইনশাল্লাহ নির্ভর করতে হবে না। এখন বাস্তবায়নটা কিভাবে করবেন সেটারও একটা দিক নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন, যেমন এখানে ক্যাশলেস একটা অর্থনীতির কথা আমরা আস্তে আস্তে ভাবছি। মানে স্পিকার, এটা আমরা ভারতে দেখেছি, সুইডেনে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, বিভিন্ন দেশে এই ক্যাশলেস অর্থনীতির মাধ্যমে ব্যাপকভাবে কর আহরণ বেড়েছে। যেমন ভারতে 2019 সালে আপনার আয় ছিল 21 লক্ষ কোটি রুপি, 2025 সালে তারা ক্যাশলেস করার পরে তাদের আয় হয়েছে
213 লক্ষ কোটি এবং 1660 কোটি লেনদেন তারা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ব্লক চেইন, যেটা অটোমেশনের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এই ব্লক চেইনের মাধ্যমে যে গোল্ডেন আপনার চায়নাতে যেটা আমরা দেখেছি মাননীয় স্পিকার, যে ব্লক চেইনের মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে গোল্ডেন ট্যাক্স সিস্টেম 2021 সাল থেকে, সেখানে তারপরের থেকে আপনার এখানে কোনো এই যে দুর্নীতির সুযোগটা একেবারেই বন্ধ হয়ে যায় এবং তার ফলে মাননীয় স্পিকার তাদের ট্যাক্স আহরণ অনেক বেশি বেড়ে গেছে এবং বাংলাদেশও সেই পথেই হাঁটছে এবং ইনশাআল্লাহ আমাদের এই সুযোগ্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাবে। আমি আরেকটা কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার, যে আমাদের এখানে আমাদের এই হিসাব রক্ষণের ব্যাপারে আমাদের আইনটাকে আরেকটু কড়াকড়ি করার প্রয়োজনীয়তা আছে। কারণ কৌটিল্য এই 2000 বছর আগে বলেছিলেন যে আপনার হিসাব রক্ষক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে পরে আপনার প্রকাশ্য শত্রুর চাইতেও সেটা ভয়ঙ্কর। আমাদের হিসাব রক্ষণের ব্যাপারে প্রয়োজনে ফৌজদারি আইনকে সংশোধন করে এই ব্যাপারে ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পিলার 1 এবং পিলার 2 ওইসিডির দুটা বৈশ্বিক চুক্তি বাংলাদেশ স্বাক্ষর করেছে। এই বৈশ্বিক চুক্তির পিলার 2টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে একটা মিনিমাম ট্যাক্সেশন সবগুলো কোম্পানির জন্য বলা হয়েছে। এর ফলে যেটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যেই ইনসেন্টিভগুলো বা যেই প্রণোদনাগুলো আমরা বিদেশি বড় বড় কোম্পানিগুলোকে দিতাম, যে ট্যাক্স হলিডে ইত্যাদি, সেইটা আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রীর যেটা বলেছেন যে উদ্ভাবনী শক্তির মাধ্যমে তিনি কিছু অর্থনৈতিক নতুন দিগন্ত চালু করতে চান, তা আমার মনে হয় সেখানে ক্যাশ ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট কিংবা R&D সাপোর্ট, ট্রেনিং সাবসিডিজ, এগুলো যদি আমরা দিতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে এই দেশে অবশ্যই আমাদের সে বিদেশি বিনিয়োগ যথেষ্টভাবে আসবে। সর্বশেষে আর দুটো কথা বলছি মাননীয় স্পিকার, আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আইনজীবী ছিলাম। ইসলামিক ফাইন্যান্সের উপরে আমার বিশ্বাস অনেক বেশি। আমি বিশ্বাস করি আমাদের অর্থমন্ত্রী এটা $4 ট্রিলিয়ন বাণিজ্য এই ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে হয়। কাজে এটার ব্যাপারে যদি আমরা একটু যদি মনোযোগী হই, 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মক্কা কনফারেন্সে এই ইসলামিক ব্যাংকিংয়ের ব্যাপারে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতেই বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং হয়েছিল। কাজে আমি বিশ্বাস করি মাননীয় স্পিকার যে এটার মাধ্যমে আমাদের একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভব। মাননীয় স্পিকার, আর দুটি কথা বলে শেষ করতে চাই ইনশাআল্লাহ। একটি হচ্ছে যে সামাজিক সুরক্ষা, বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, এটা এই বাজেট দেখলেই বোঝা যায় এবং এটা এই বাজেটে যে বিভিন্ন কার্ড আমাদের সরকার দিচ্ছে মানুষকে, সেটা মানুষকে একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, এটা এই ট্যাক্সের একটা বিশাল বড় ব্যাপার মাননীয় স্পিকার। আমার পঞ্চগড়ের অত্যন্ত হতদরিদ্র মানুষজন এটার মাধ্যমে উপকৃত হবে। এই আমাদের বাজেটে আরও অনেক কিছু ছিল, ডিরেগুলেশন, প্রোগ্রেসিভ ট্যাক্স, সেগুলো নিয়ে বন্ডেড ওয়্যারহাউস যেটা এখন সবার জন্য দেয়া হয়েছে, এর চেয়ে বেশি আর বলতে পারছি না মাননীয় স্পিকার। ভবিষ্যতে আবার বলবো ইনশাল্লাহ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।